রায়দা বলে, যা গেছে বাদ দে। দেখলি তো মাসুমের অবস্থা, মার খেয়েই যে অবস্থা, 1 মাসের আগে শালা বিছানা থেকে উঠতেই পারবে না। বাপ্পি বলে ওঠে। কিন্তু কাজটা করলো কে? মাসুমকে মারছে, এত কলিজা কার? রায়দা চিন্তিত হয়ে বলে, কোন বিষয় জিজ্ঞেস করছিস? আরে ওর কোনো শত্রু হবে, কারোর সাথে বিরাট ঝামেলা করছে, তারা ওই সুযোগ বুঝে অবস্থা করে গেছে। আচ্ছা তুই এসব কী নিয়ে ভাবছিস কেন? আচ্ছা তুই এসব নিয়ে ভাবছিস কেন? তুই কি মাসুমের পরিণতিতে খুশি না? অর্ক বলে, আশ্চর্য, খুশি না হওয়ার কি আছে? তবে নিজের হাতে ধুলাই দিতে পারলে ডাবল খুশি হতাম। আচ্ছা আপাতত এই কাহিনী বাদ দে তো। ফাইন, তোর কি অবস্থা? রায়দার কথা শুনে অর্ক আর বাপ্পি স্বস্তি পায়। দেখতেই তো পাচ্ছিস কি অবস্থা, আবার জিজ্ঞাসিস কেন? বাপ্পি ফোড়ন কেটে বলে, তোর কাজই মানুষের কথায় বাম হাত ঠোকানো। বাপিরা ভালো হয়ে যা। পায়েল রুমে ঢুকে বলে, কি ব্যাপার জরিনা খালা, আপনি কই থেকে আইলেন? শুনলাম আপনারা নাকি আজকাল এইখান থেকে এখন খালোর সাথে দেখা যায়। বাপ্পি পায়েলের দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে বলে। বাপ্পির কথা শুনে পায়েলের হাসি মুখে আধার নামে। তুই আমার পিছনে সিসি ক্যামেরা লাগিয়েছিস? বাপ্পির সামনে এসে আঙুল উঁচিয়ে জিজ্ঞেস করে পায়েল। ও মাই গড, ডোন্ট টেল মি পাল প্রেম করছে। রায়দা অবাক হওয়ার ভান করে বলে, আরে প্রেমের কথা আসে কই থেকে এখানে? কারোর সাথে ঘুরলেই কি মানুষ প্রেম করে নাকি? পায়েল বিরক্তিকর স্বরে বলে, না, প্রেম করার জন্য মানুষ ঘুরে না, কুতকুত খেলতে ঘুরে। আমরা তো ক্লাস 2 এর বাচ্চা, আমাদের তুই বলবি আর আমরা তাই শুনবো। বাপ্পি ভেঙচি দিয়ে বলে। বাপিরা চুপ, একদম ফালতু কথা বলবি না। পায়েল বাপ্পির চুল টেনে বলে, জরিনা খালা চুল ছাড়, নয়তো তোর ওই খালুর কাছে গিয়ে তোর মেকআপ ছাড়া ছবি দেখাবো, তখন সে খালু তোর রেখে পালাবে। বাপ্পির কথা শুনে পায়েল আরো জোরে বাপ্পির চুল টেনে ধরে। রায়দা ওদের কাণ্ড থেকে হাসছিল। তখনই ফোন বেজে ওঠে তার। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। ফাহিমের রুমের বারান্দায় গিয়ে কল রিসিভ করে রায়দা। রায়দা কল রিসিভ করে কিছু বলার আগে অপর পাশ থেকে মিষ্টি স্বরে এক মেয়ে জিজ্ঞেস করে। অপরিচিত নাম্বার থেকে এমন কিছু বলায় রায়দা ভ্যাবাচ্যাকা খায়। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমার মনে হয় আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। রায়দা জবাব দেয়, সায়ন্তিকা হেসে বলে। সায়ন্তিকার নাম শুনে রায়দা কান থেকে ফোন নামিয়ে নাম্বারের দিকে তাকিয়ে আবারও ফোন কানে দেয়। হ্যাঁ চিনেছি এবার, কিন্তু তুমি আমার নাম্বার কোথায় পেলে? রায়দা আমতা করে জিজ্ঞেস করে। সায়ন্তিকার কথা শুনে রায়দা লজ্জা পায়। কেমন আছো তুমি? তোমার মা কেমন আছে? রায়দা জিজ্ঞেস করে। সায়ন্তিকা এক নাগাড়ে কথাগুলো বলতে থাকে। সায়ন্তিকার কথা শুনে রায়দা বুঝতে পারে সায়ন্তিকা অনেক মিশুক একটা মেয়ে। আসলে সব এত জলদি হয়েছে তো, তাই একটু সময় লাগবে আমার অ্যাডজাস্ট করতে। তোমার সাথে আমার খুব জলদি দেখা হবে আশা করি। নিজের নামে সায়ন্তিকার মুখে বদনাম শুনে রায়দা কাশতে শুরু করে। কি বলো, এসব কবে হলো? আমার মনে হয় না এইসব কিছু তোমার ভাইয়া করবে, হয়তো তুমি ভুল বুঝেছো।
সায়ন্তিকার কথা শুনে রায়দা হাসবে না কাঁদবে বুঝতে পারে না। আচ্ছা কল রাখছি, পরে তোমার সাথে কথা হবে। রায়দা বলে, সায়ন্তিকা বলে। কল কেটে রায়দা হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে নেয়। সায়ন্তিকার সাথে কিভাবে ঝামেলা মেটাবে তাই ভাবতে থাকে সে। প্রায় 10 মিনিট ধরে ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করতে থাকে রায়দা, কিন্তু দরজা খুলে না সায়ন। বিরক্ত হয়ে ফোন বের করে সায়নকে কল দেয়। 4-5টা কল দেওয়ার পর ষষ্ঠ কলটা সায়ন রিসিভ করে। আমি মিটিংয়ে আছি, তুমি পরে কল দিচ্ছি। কল রিসিভ করে সায়ন বলে, আপনার মিটিংয়ের গুল্লি মারি, জলদি দরজা খুলুন। রায়দা রাগী স্বরে বলে। না করলেই পারতা, কল তোর কি দরকার ছিল? সায়নের এমন কথা শুনে রায়দা তেলে বেগুনে জ্বলে ওঠে। কিছু বলতে নিলেই সায়ন কল কেটে দেয়। একটু পরে দরজা খোলার শব্দে রায়দা তাকায়, দেখে দরজা খুলে দিয়ে সায়ন গিয়ে বসার ঘরে সোফায় বসেছে। টি টেবিলের ওপর সায়নের ল্যাপটপ রাখা, তার সামনে সাদা শার্ট পরিহিত সায়ন কানে ইয়ারফোন গুঁজে গম্ভীর মুখে ইংরেজিতে কারোর সাথে কথা বলছে। রায়দা বুঝে যায় সায়ন বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলছে। দরজা লাগিয়ে রাগে গজগজ করতে করতে রায়দা শোবার ঘরে এসে বিছানায় কাঁধের ব্যাগটা রেখে বাথরুমে চলে যায় গোসলে। গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বসার ঘরে উঁকি দিলে দেখে সায়ন তখনও মিটিংয়ে ব্যস্ত। রায়দার মাথায় একটা ভয়ঙ্কর দুষ্টু বুদ্ধি চাপে, যা দিয়ে সে সায়নকে জব্দ করবে। সব ব্যবস্থা করে বিছানার ওপর ল্যাপটপ রেখে তাতে গান ছাড়ে রায়দা। সায়ন শোবার ঘরের দিকে মুখ করে সোফায় বসেছিল। হুট করে তার নজর যায় শোবার ঘরের দিকে। একবার তাকাতে সায়নের নজর আটকে যায় শুভ্র রঙের শাড়ি পরিহিত রমণীর দিকে। সব ভুলে সায়ন রায়দার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সায়নকে বিরক্ত করতে সাদা রঙের জর্জেটের শাড়ি আর চুড়ি পরে গানের তালে তালে রায়দা কোমর তুলাচ্ছিল। নাচের তালে তালে সায়নের দিকে রায়দা তাকাচ্ছে আর হাসি দিচ্ছে। এটা দেখে সায়নের গম্ভীর মুখ পরিবর্তন হয়ে চোখে মুখে বিস্ময় নেমে আসে। মিস্টার ইমতিয়াজ, আর ইউ ওকে? সায়নের ধ্যান ভাঙে ক্লায়েন্টদের ডাকে। ইয়েস, আম ওকে। গলা ছেড়ে সায়ন জবাব দেয়। এতক্ষণ কি বলছিল সব গুলিয়ে যায় সায়নের। ক্লায়েন্টদের কথা থেকে মনোযোগ সরে গিয়ে বারবার সে রায়দার দিকে তাকাচ্ছে আর ঢোক গিলছে। টেবিলে থাকা পানির বোতল নিয়ে পানি খেতে থাকে আর ঘামতে থাকে সে। মাথার ওপর ফ্যান চলছে, তারপরও ঘেমে সায়নের একাকার অবস্থা। রায়দা এসব দেখছে আর দুষ্টু হাসি দিচ্ছে। যতবার সায়ন তাকাচ্ছে ততবার রায়দা চোখ মেরে সায়নকে ডাকছে। আম নট ফিলিং ওকে, ক্যান উই প্লিজ স্টপ দ্য মিটিং? সায়ন অনুরোধ করে বলে। ইয়া শিওর মিস্টার ইমতিয়াজ। বিদেশি ক্লায়েন্ট জবাব দেয়। রায়দা যখন বুঝতে পারে সায়ন মিটিং শেষ করেছে, এখন রুমে আসবে, দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে সে কান থেকে ইয়ারফোন খুলে সায়ন দৌড়ে আসে রায়দাকে ধরতে। তার আগে রায়দা ঢুকে গেছে বাথরুমে। রি, জলদি বের হও, যে কাজ করছো তার শাস্তি পাও না তোমার। বাথরুমের দরজায় নক করে বলে সায়ন। যা করেছি বেশ করেছি, আপনাকে আরেকটু জ্বালাতে পারলে আমার আরো শান্তি লাগতো। আমিও দেখি তুমি কতক্ষণ বাথরুমে বসে থাকো। রায়দা ঝাঁঝালো কণ্ঠে বলে। সায়ন বলে। রায়দার শাড়ি পাল্টে ফোন হাতে নিয়ে সায়ন্তিকাকে মেসেজ দেয় সাহায্যের জন্য। মিনিট 5 পর সায়নের ফোন বাজার শব্দ পেয়ে দরজায় কান পাতে সে। সায়ন্তিকার কল পেয়ে সায়ন বারান্দায় যায়। তখনই বাথরুমের দরজা খুলে বিছানার উপর থেকে ব্যাগ নিয়ে রায়দা দৌড় দেয়। বাথরুমের দরজা খোলার শব্দ পেয়ে সায়ন রুমে আসে, কিন্তু ততক্ষণে রায়দা ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে গেছে। অসহায়ের চাহনিতে খোলা দরজার দিকে তাকিয়ে থাকে সায়ন। সায়ন্তিকার কল কেটে রায়দাকে কল দেয় সে। রায়দা কল রিসিভ না করে কল কেটে মেসেজ দেয়। থাকেন এখন বাসায় একা, আর আমি গেলাম জামিনী আপুর বাসায়। কখন ফিরবো আমি জানি না, আবার নাও ফিরতে পারি। ততক্ষণ বাসার মশাদের সাথে গল্প করেন। মেসেজটা পড়ে সায়ন কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারে না। মিউজিক আর নাচের সঙ্গী পেলে রায়দা দিন রাত সব ভুলে যায়। জামিনীর বাসায় এসে হলুদের অনুষ্ঠানে জামিনীর যে সকল কাজিনরা পারফর্ম করবে তাদের সাহায্য করছে রায়দা। কয়েক ঘন্টা আগে রায়দা এসেছে, অথচ জামিনীর কাজিনরা জামিনীকে রেখে রায়দাকে মৌমাছির মতো ঘিরে রেখেছে। জামিনী বসে বসে সব দেখছে আর হাসছে। ফোন বেজে উঠলে জামিনী দেখে সায়ন কল দিয়েছে। হ্যাঁ বল, কি মনে করে কল দিলি? কল রিসিভ করে জামিনী বলে।
আমার বউটারে কি একেবারে রেখে দেওয়ার প্ল্যান করছিস? রাতের কয়টা বাজে সে খেয়াল আছে তোর? সায়ন গম্ভীর গলায় বলে। সারা জীবন তো বউকে কাছে পাবি, এক রাত না হয় বউ ছাড়া থাক। তুই হেসে বলে যামিনী। তুই কে চাস এই রাতের বেলা তোর হবু জামের হাতটি ভাঙে? ভদ্রমের মতো আমার বউকে ফোনটা দে, বল আমি নিচে অপেক্ষা করছি। সায়ন আগের ন্যায় গম্ভীর গলায় বলে। বাসা নিচে কি করছিস? উপরে আয়। যামিনী ব্যস্ত গলায় বলে। যেটা বলছিস সেটা কর। সায়নের কথা শুনে যামিনী উঠে রায়দার কাছে যায়। রায়দা নাচের স্টেপ দেখাচ্ছিল, তখন যামিনী এসে হাতে ফোন ধরিয়ে দেয় তার। গানের শব্দে রায়দা কিছু শুনতে পায় না, তাই জানালার পাশেই গিয়ে ফোন কানে দেয়। আমি জামিনের বাসার নিচে আছি, 5 মিনিটের মধ্যেই নিচে নামবা। সায়ন বলে। এসব বলে আমি তো আসবোই না। রায়দা পাল্টা বলে। যদি দেরি হয়েছে তাহলে আমি উপরে এসে কোলে করে নামাবো। ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করো, তারপরেই সবাই সিনেমা দেখবে। ধ্যাৎ, থাকেন, আসছি আমি। কল কেটে রায়দা নিজের ব্যাগ নিয়ে সকলের থেকে বিদায় নেয়। যদিও রায়দাকে কেউ যেতে দিতে চাচ্ছিল না, তাও রায়দা বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নেমে রায়দা দেখে গাড়িতে হেলান দিয়ে সায়ন দাঁড়িয়ে আছে। হাত দুটো পকেটে গুজে রেখেছে আর দৃষ্টি তার বরাবর। মুখটা আধার করে রায়দা সায়নের দিকে এগিয়ে যায়। ভ্রু কুঁচকে সায়ন রায়দার দিকে তাকিয়ে থাকে। ফোন কই তোমার? সায়ন রায়দাকে জিজ্ঞেস করে। রায়দা ব্যাগ থেকে ফোন বের করে দেখালে সায়ন ফোনটা কেড়ে নিজের পকেটে ভরে। আরে ফোন নিলেন কেন? ফেরত দিন জলদি। রায়দা আশ্চর্য হয়ে বলে। সায়ন জবাব না দিয়ে গাড়িতে উঠে বসে। রায়দাও পাশের সিটে বসে। তোমাকে কল দিলে কখনোই ঠিকঠাক কলে পাই না তো, এই ফোন থাকা না থাকা সমান। সায়ন জবাব দেয়। ফোন সাইলেন্ট ছিল আর ব্যাগে ছিল, তাই দেখিনি আপনার কল। দেন, এখন ফেরত দিন। সায়নের দিকে হাত বাড়িয়ে বলে রায়দা। রায়দার বাড়ানো হাত টেনে তালুতে চুমু দেয় সায়ন। সাথে সাথে নিজের হাত ছড়িয়ে রাগী দৃষ্টিতে তাকায় রায়দা। দুটো অপরাধ করছো, আজকে তুমি সেই অপরাধ দুটোর শাস্তি যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ ফোন ফেরত পাবে না। বাসা চলো, তারপর বোঝাচ্ছে আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা। সায়নের কথা শুনে গাল ফুলিয়ে বসে থাকে রায়দা। সায়ন গাড়ি স্টার্ট দিয়ে ফ্ল্যাটের রাস্তা ধরে। ফ্ল্যাটে ফিরে ক্লান্তিতে হাত মুখ না ধুয়ে বিছানায় হাত পা ছড়িয়ে রায়দা চোখ বন্ধ করে শোয়। শুইলে কেন? উঠো, শাস্ত্রের কথা বলে গেছো। সায়ন রুমে এসে বলে। আপনার শাস্তি মানতে রায়ের বইই গেছে। হাহ, লাগবে না ফোন, আপনি রেখে দেন। পাশ ফিরে শুয়ে রায়দা বলে। গায়ের শার্ট খুলে উন্মুক্ত শরীরে রায়দাকে শোয়া থেকে কোলে তুলে নেয় সায়ন। চোখ খুলে রাগী দৃষ্টিতে সায়নের দিকে তাকায় রায়দা। আপনি তো বহু চিপকু লোক, না করলে বেশি করে কাছাকাছি থাকেন। কোল থেকে নামান, না হলে চিমটি দেবো একদম। সায়নের উন্মুক্ত বুকে কিল দিয়ে রায়দা বলে। তাই নাকি? চিমটে দাও তো দেখি কেমন পারো। তবে তুমি চাইলে সাথে চুমুও দিতে পারো। দেখো চুমুর অভাবেই বাচ্চা ছেলেটা কেমন শুকিয়ে আছে। অসহায় মুখ করে সায়ন বলে। বেশি কথা বলে আপনার নাকে কামড় দিয়ে নাক ফাটিয়ে দেব। সায়নের বাহুতে চিমটি কেটে রায়দা বলে। এখানে দাও, আমার কোনো সমস্যা নেই। ইমতিয়াজ সায়ন পুরোটাই তোমার, যেখানে ইচ্ছা দাও। নিজের ওষ্ঠজোড়া রায়দার মুখের সামনে এনে সায়ন বলে। রায়দা হাত দিয়ে সায়নের ওষ্ঠ চেপে ধরে। চুপ, অশুভ লোক। রায়দার কথা শুনে ভ্রু উঁচিয়ে সায়ন তাকায়। রায়দা সায়নকে ভেঙে হাত পা নাড়িয়ে নামার চেষ্টা করে। বাথরুমে নিয়ে রায়দাকে নামিয়ে দেয় সায়ন। এটা পরে বের হবে না, হলে তোমার প্রেজেন্টেশন নষ্ট করে দেব, যা তুমি গতকালকে করছো। দুপুরে রায়দা যে সাদা রঙের শাড়িটা পরেছিল সেটা সায়ন রায়দাকে আবারও দেয় পরতে। সায়নের হুমকি শুনে রায়দা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। এটা কিন্তু ঠিক না। আপনি দুপুরে আমার পাত্তা দিচ্ছিলেন না, তাই তো অমন করলাম। রায়দার কথা শুনে সায়ন দুষ্টু হাসি দেয়। দুপুরে পাত্তা দেয়নি, সেজন্য এখন পাত্তা দিতে চাচ্ছে। জলদি রেডি হয়ে বের হও, আমার খিদে পেয়েছে। সায়ন তাড়া দিলে মুখ ভাঁড় করে বাথরুমের দরজা লাগিয়ে দেয় রায়দা। মিনিট 10 পর শাড়ি পরে রায়দা বাথরুম থেকে বের হয়। শোবার ঘরে সায়নকে দেখতে না পেয়ে বসার ঘরে দরজার সামনে দাঁড়ায় এসে। উল্টো দিকে ঘুরে সায়ন কিছু করছিল। রায়দা কাশি দিলে ঘাড় ঘুরে সায়ন তাকায়। হাতে থাকা ল্যাপটপটা টি টেবিলের উপর রাখে। সায়নের গায়ে জড়ানো সাদা রঙের টি শার্ট। কোন ধরনের গান পছন্দ তোমার? হিন্দি নাকি ইংরেজি? রায়দাকে জিজ্ঞেস করে সায়ন। বাংলা গান। রায়দার উত্তর শুনে সায়ন রায়দার দিকে আবারও তাকায়। তারপর ল্যাপটপে বাংলা গান ছাড়ে।
রায়দার দিকে এগিয়ে গিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয় সায়ন। চোখ তুলে সায়নের বাড়ানো হাতের দিকে তাকিয়ে আবারও সায়নের দিকে তাকায় সে। চোখের পলক ফেলে সায়ন রায়দাকে ইশারায় হাত রাখতে বলে। সায়নের ইশারা পেয়ে রায়দা নিজের হাত সায়নের হাতের উপর রাখে। রায়দার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে সায়ন। এরপর আর এক হাত রায়দার কোমরে রেখে কানের সাথে তাল মিলিয়ে দুলতে থাকে সে। রায়দা বিষয়টা বুঝতে পেরে সায়নের সাথে তাল মেলায়। মিনিট কয়েকের মধ্যেই রায়দার মুখে হাসি দেখা যায়। ধীরে ধীরে সায়নের সাথে কাপল ডান্স এনজয় করতে শুরু করে রায়দা। রায়দার হাসি মুখ দেখে সায়নের মুখেও হাসি ফুটে ওঠে। তোমাকে অনেক ভালোবাসি বউ। রায়দার দিকে তাকিয়ে জড়ানো স্বরে সায়ন বলে। কিন্তু আমি তো বাসি না। সায়নের দিকে তাকিয়ে রায়দা বলে। রায়দার কথা শুনে সায়ন হেসে দেয়। তাতে কি হয়েছে? আমার একার ভালোবাসে জীবন পার হয়ে যাবে। তোমার আমাকে ভালোবাসতে হবে না, শুধু যেভাবে এখন কাছে আছো সেভাবেই থাকো। সায়ন আবারও জড়ানো স্বরে উত্তর দেয়। ভালোবাসাবিহীন সংসারে থাকতে কষ্ট হবে না? এই কয়দিন যেভাবে সংসার চলেছে সেভাবে চললে আমার কোনো আপত্তি নেই। চলুক না এভাবে, শুধু তোমার হাতটা থাকুক আমার হাতে। দিন শেষে বিছানায় গেলে যাতে তোমার ঘুমন্ত মুখটা দেখে ঘুমোতে পারি। ব্যস্ততার ফাঁকে ফাঁকে তোমার দুষ্টিমিগুলো আমাকে বিরক্ত করবে না, বরং হাসাবে। তোমাকে আরও ভালোবাসতে বাধ্য করবে। তুমি রাগ করলে আমি তোমায় বিরক্ত করে রোজ রাগ ভাঙাবো। তোমার জন্য অসংখ্য পাগলামি করে নিজেকে পাগল বানাবো। থাকুক না আমাদের এই ছোট্ট সংসার, যেখানে শুধু থাকবে আমার ভালোবাসা আর তোমার দুষ্টুমি। আপনি এত ভালোবাসেন কেন আমায়? কবে বাসলেন এত ভালো? সেটাই তো জানি না কবে যে তোমাতে এতটা আসক্ত হয়ে গেছে। তবে সেদিন তুমি প্রথম দেখিয়ে ভালো লেগেছিল। এরপর জেদ করলাম তোমার পিছু যে নিব আর ছাড়বো না জীবনে। ভ্রু উঁচিয়ে রায়দা জিজ্ঞেস করে। লঞ্চে সেদিন সকালে নাকি চিল্লাফালা করছিলেন? যে কাজ তুমি করেছিলে আমার তো মাথার সাথে সাথে গরম হয়ে গেছিল। তোমাকে তখন সামনে পেলে মেরে ভর্তা বানাতাম। সায়নের কথা শুনে রায়দা হাসে। কথাটা বলে সায়ন হাসে। আচ্ছা, আমার দেখা যদি আর কখনোই না পেতেন তাহলে কি হতো? রিপিট। রায়দার এমন প্রশ্ন শুনে সায়নের হাসি মিলিয়ে যায়। রাত হয়েছে অনেক, চলো খেয়ে ঘুমাবা। কালকে তো তোমার ক্লাস আছে, সকালে উঠতে হবে। রায়দাকে ছেড়ে সায়ন খাবার আনতে রান্নাঘরে যায়। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে রায়দা মন খারাপ করে ফেলে। রাতের খাবার খেয়ে রায়দা আগে এসে বিছানায় শোয়। রুমের আলো নিভিয়ে সায়ন এসে নিজের বালিশে শোয়। দুজনের মাঝে আজও কোলবালিশটা দিয়ে রেখেছে রায়দা। যদিও সায়ন চাইলে এটা এখন সরাতে পারে, কিন্তু রায়দা না ঘুমাতে এসে রায়দার কাছে কি ঘুমাবে না? কপালে হাত রেখে সোজা হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে সায়ন। রায়দা পাশ ফিরে সায়নের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সায়নের কপালে রাখা হাতটা টেনে সে হাত জড়িয়ে চোখ বন্ধ করে ফেলে এসে। আজকাল রায়দা সায়নের কাছে নিজেকে নিরাপদ মনে হয়। এতগুলো রাত দিন একসাথে থাকছে, অথচ কখনো সায়ন তার দিকে বাজে দৃষ্টিতে তাকায়নি কিংবা জোর করেনি নিজের চাহিদা মেটাতে। প্রথম প্রথম রায়দার ভয় হতো সায়নের সাথে এক বিছানায় ঘুমাতে, কিন্তু এখন তার মনে হয় সায়ন যেন তার সাথেই রাতটা থেকে যায়। সায়নও পাশ ফিরে রায়দার হাতে ওষ্ঠ ছুঁয়ে রায়দার চুলের ভাঁজে ভাঁজে আঙুল চালাতে থাকে। দুদিন পেরিয়ে চলে আসে জামিনীর হলুদের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লাসে চলে গেছে রায়দা। ল্যাব ক্লাস থাকায় আজকে ভার্সিটিতে এসেছে, না হলে আসতো না। ল্যাব ক্লাস শেষ করে ক্যান্টিনে এসে বসে সকলে। ফাহিম অনেকটা সুস্থ, তাই সে আজকে ভার্সিটিতে এসেছে। রুহি ডিউটিতে আছে, বিকালে ছুটি নিয়ে হলুদের অনুষ্ঠানে যাবে। ফাহিম অর্ক ল্যাপটপে কিছু দেখছে আর কথা বলছে। বাপ্পি ফোনে মনোযোগ দিয়ে গেমস খেলায় ব্যস্ত। রায়দা গালে হাত দিয়ে পায়েলের কথা শুনছে, যদিও রায়দার মনোযোগ এখানে নেই। সে ভাবছে সায়নের কথা। আজকাল সায়নের সাথে থাকতে থাকতে বাইরে বের হলে বাসায় ফেরার জন্য রায়দা ছটফট করে। এই মুহূর্তে সে বাসায় ফিরতে যাচ্ছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় ফিরতে পারছে না সে। কি বললাম বুঝেছিস? রায়দার কাঁধে হাত দিয়ে পায়েল জিজ্ঞেস করে। হ্যাঁ, কি জানি বললি, বুঝেছি। রায়দা এলোমেলো জবাব দেয়। কি বলছি বলতো? আমার মনে হয় না আমার একটা কথাও তুই শুনেছিস। পায়েল সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে রায়দাকে বলে। আরে শুনেছি, কিন্তু ভুলে গেছি। আবার বল, এখন মন দিয়ে শুনবো। রায়দা বোকা হাসি দিয়ে বলে। বললাম জামিনী আপুর হলুদে কি পরবি? আমি শাড়ি পরতে চাইছি, কিন্তু কি রঙের শাড়ি পরবো বুঝতেছি না। পায়েল রায়দাকে জিজ্ঞেস।
হালকা সবুজ রঙের শাড়ি পরবো। হলুদ পরলে কেমন একদম কমন লাগবে। আর জামিনী আপু সবুজ রঙের শাড়ি পরবে। করে। রায়দা জবাব দেয়। আমার তো সবুজ রঙের শাড়ি নেই, তাহলে এখন কি আবার মার্কেটে যাব? যামিনী মন খারাপ করে বলে। রুহিও তো মনে হয় হলুদ রঙই পরবে, তুইও পর, সমস্যা কোথায়? আচ্ছা আমিও হলুদ পরবো, যা। এতক্ষণ রায়দা আর পায়েলের কথা শুনছিল অর্ক। ক্লাস শেষ করে চল বাইক দিয়ে মার্কেট নিয়ে যাই, শাড়ি কিনে নিস। অর্ক পায়েলকে বলে। থাক, বুঝেছি, তুই কেন যেতে বলছিস। পায়েল ভেঙচি দিয়ে বলে। এর মধ্যে পায়েলের ফোন বেজে উঠলে পায়েল ফোন হাতে নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। বাকিরা এগিয়ে যায় পরের ক্লাস করতে। ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট পর পায়েল ক্লাসে আসে। তখন পায়েলের হাতে একটা শপিং ব্যাগ দেখা যায়। রায়দা কৌতূহল হয়ে বারবার জিজ্ঞেস করে কি এতে আর কে দিয়েছে, কিন্তু পায়েল কোনো জবাব দেয় না। রায়দা অবশ্য আজ করে কে দিতে পারে, তারপরও পায়েলের কাছ থেকে সে শুনতে চায়। ক্লাস শেষ হতেই পায়েল রায়দার কানে কানে এসে বলে কে দিয়েছে এটা। রায়দা হাসি মুখে পায়েলের গাল টেনে দেয়। ভার্সিটি থেকে সোজা ফ্ল্যাটে চলে এসেছে রায়দা। হলুদে যাওয়ার জন্য সাজতে বসলে অনেক সময় লাগবে, তাই জলদি জলদি গোসল করতে বাথরুমে যায় সে। সায়নের আজকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় কল দিয়ে সে বলে গেছে দুপুরে ফিরবে না, একেবারে সন্ধ্যায় ফিরে রায়দাকে নিয়ে হলুদের অনুষ্ঠানে যাবে। গোসল সেরে খেতে বসে যায় রায়দা। সায়ন তার অফিসের সহকারীকে দিয়ে বাসা থেকে খাবার আনিয়ে রায়দার জন্য পাঠিয়েছে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাজতে বসে রায়দা। সন্ধ্যা 6টা বাজতেই তার সাজ সম্পূর্ণ হয়। ফোন বের করে সায়নকে কল দিয়ে সায়ন কল রিসিভ করে না। প্রায় 7টা বাজে দরজায় নক করার শব্দ হলে রায়দা গিয়ে দরজা খোলে। সায়ন রায়দার দিকে না তাকিয়ে রুমে চলে যায়। তোয়ালে নিয়ে গোসল করতে বাথরুমে ঢোকে সে। বিছানার উপরে সায়নের পাঞ্জাবি পাজামা আগেই রেখেছে রায়দা। রায়দা বিরক্ত হয়ে বসার ঘরে সোফায় বসে থাকে। মিনিট 10 পর সায়নের গলার স্বর পেয়ে রায়দা পিছন করে তাকায়। আমার গোল্ডেন রঙের ঘড়িটা পাচ্ছি না, কই রাখছো? বের করে দাও। পাঞ্জাবির বোতাম লাগানোর চেষ্টা করে সায়ন বলে। হালকা সবুজ রঙের পাঞ্জাবিতে সায়নকে দেখে রায়দা অবাক চোখে তাকায়। ভেজা চুলগুলো এলোমেলো, তার সাথে সায়নের বিরক্তিকর মুখটা দেখেই হঠাৎ রায়দার মনে ভালো লাগা কাজ করে। এই পাঞ্জাবিটাই পরতে হবে, এটার বোতাম তো লাগছে না। সায়ন বিরক্ত হয়ে বলে। বসা থেকে উঠে এসে সায়নের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয় রায়দা। সাইড ড্রয়ার খুলে সায়নের গোল্ডেন রঙের ঘড়িটা এনে সামনে ধরে। হাতে ঘড়ি পরে চুলগুলো আঁচড়াতে শুরু করে সায়ন। রায়দা নির্লজ্জের মতো সায়নের দিকে তাকিয়ে থাকে। আয়নার প্রতিবিম্বে রায়দাকে তাকিয়ে থাকতে দেখে সায়ন ভ্রু উঁচিয়ে তাকায়। সায়নের চোখে চোখ পড়ে রায়দা ভেঙচি দেয়। ছেলে মানুষ এত সুদর্শন হওয়া বড় অন্যায়। বিড়বিড় করে রায়দা বলে। বিড়বিড় করে কি বলছো? সায়ন প্রশ্ন করে। বলছি এখন কি আমরা বের হবো নাকি এখানেই রাত পার করবো? রায়দা উত্তর দেয়। তুমি চাইলে এখানে রাত পার করতে আমার সমস্যা নেই। সায়ন সরল গলায় জবাব দেয়। রায়দা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। সায়ন পকেট থেকে ফোন বের করে সাইলেন্ট করে রাখে। জ্যাম ঠেলে রাত 8:30টায় কমিউনিটি সেন্টারে রায়দা আর সায়ন আসে। গাড়ি থেকে নেমেই সায়নকে ফেলে রায়দা ভেতরে চলে যায়। সায়ন গাড়ি ঘুরিয়ে পার্কিং করতে যায়। ভিতরে ঢুকে রায়দা দেখে ফাহিম আর বাপ্পি ক্যামেরায় কিছু দেখছে। ওদের দুজনের দিকে এগিয়ে যায় সে। বাকি তিনজন কই? রায়দা প্রশ্ন করে বাপ্পিকে। লাভার্স তো এক লগে আইব, বাকি পায়েল কইল ওর বাপেও নাকি গাড়িতে কইরা ওরে নামাইয়া দিয়া যাবে। বাপ্পি উত্তর দেয়। তোরা এখানে কি করছিস? রায়দা আবারও প্রশ্ন করে। ফাহিমের ক্যামেরা চেক করতেছে আর আমি সুন্দরীদের দেখতেছি। বাপ্পি উত্তর দেয়। বাপ্পির কথা শুনে রায়দা হেসে স্টেজের দিকে যায়। যামিনী স্টেজে সকলের সাথে ছবি তুলছিল। রায়দাকে দেখে জোরে জোরে ডাকতে থাকে। রায়দা স্টেজের দিকে গিয়ে যামিনীর পাশে বসে। রায়দা যামিনীকে জড়িয়ে ধরে ছবি তোলার জন্য পোজ দেয়। হুট করে রায়দার চোখ বরাবর গেলে দেখে ক্যামেরাম্যানের পাশে আরাফ দাঁড়িয়ে নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলছে তাদের। মুহূর্তে রায়দার হাসি মুখ মিলিয়ে যায়। যামিনীকে বলে স্টেজ থেকে নেমে যায় রায়দা। আরাফ বিষয়টা খেয়াল করে রায়দাকে পর্যবেক্ষণ করতে শুরু করে। রায়দাকে যেতে দেখে পিছন পিছন আরাফও যায়। রায়দা অন্য মনস্ক হয়ে হাঁটছিল আর ভাবছিল আরাফকে কিভাবে কথাটা বলবে নাকি বলবে না। আরাফকে সে মানুষ হিসেবে পছন্দ করে ঠিকই, কিন্তু কখনো অন্য কিছু চিন্তা করেনি তাকে নিয়ে। এখন আবার সায়নের সাথে সময় কাটিয়ে তার যে সায়নের প্রতি মায়া জন্মে গেছে, এটাও বেশ বুঝতে পারছে সে। আমি কি কোনো ভুল করেছি? তুমি আমাকে দেখলে পালাচ্ছ কেন?
আরাফ জিজ্ঞেস করে। আরাফের কণ্ঠ পেয়ে রায়দা পিছনে তাকিয়ে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। শ্যামবর্ণের গায়ে সাদা রঙের পাঞ্জাবিতে আরাফকে সুন্দর লাগছে, কিন্তু কেন জানি রায়দার ইচ্ছে করছে না আরাফের দিকে তাকাতে। রায়দার চোখ সরিয়ে ফেলে, অথচ এখানে সায়ন থাকলে সে নির্লজ্জের মতো তাকিয়ে থাকতো। আরাফ আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে রায়দার পিছনে এসে দাঁড়ায়। রায়দা কিছু বলতে ঘুরতে নিলে আরাফের সাথে মৃদু ধাক্কা লাগে তার। আরাফ কিছুটা দূরে সরে যায় সাথে সাথে। আপনি বোধহয় জানেন না, এর মধ্যে আমার জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে। যখন আপনার সাথে আমার দেখা হয়েছিল তখন আমার জীবনটা একরকম ছিল, কিন্তু এখন আরেক রকম হচ্ছে। তুমি বোধহয় এখনও বোঝোনি, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার দিনরাত পাল্টে গেছে। প্রতি মুহূর্তে ফোন হাতে নিয়ে দেখি তুমি কোনো মেসেজ পাঠিয়েছো কি না। অনেকবার চেয়েছি তোমার মেসেজ দিতে, কিন্তু বরাবর মনে হয়েছে তুমি নিজেই আমায় খোঁজ করবে, কিন্তু প্রতিবারেই আমি নিরাশ হয়েছি। তাই তো আজ আমাকে আসতে হলো সব কথা ক্লিয়ার করতে। দীর্ঘশ্বাস ফেলে রায়দা জবাব দেয়। আরাফের কথা শুনে রায়দা আরাফের দিকে তাকায়। আরাফের কণ্ঠে কি ছিল কে জানে, কিন্তু হঠাৎ রায়দার মধ্যে অনুশোচনা কাজ করে। রায়দা কিছু বলতে নেয় এর আগে আরাফ বলে ওঠে। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। অতীতে ভেবে বর্তমানটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি এত লুকোচুরি না করে বিয়ের কথাটা আমাকে বলেই পারতে। শুনেছি সায়ন নাকি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। তোমার উচিত সায়নকে একটু সুযোগ দেওয়ার। বাইরে থেকে ছেলেটার রগচটা হলেও ভেতর থেকে অনেক নরম মানুষ। ও তোমাকে অনেক সুখে রাখবে। আরাফের কথা শুনে রায়দার বুকের উপর থেকে পাথরটা নেমে যায়। আরাফ যে বিষয়টা এত সহজভাবে নিবে বুঝতে পারেনি রায়দা। ওকে ভুল বুঝবেন না প্লিজ। আপনি মানুষ হিসেবে অনেক ভালো, আর আমিও আপনাকে একজন ভালো মানুষ হিসেবেই পছন্দ করি। আপনার জীবনে একদিন আপনি সব সুখ পাবেন যা আপনি ডিজার্ভ করেন। রায়দা হেসে বলে। সায়নকে নিয়ে সুখী হও, দোয়া করি। আর এবার বিয়ের অনুষ্ঠান হলে অবশ্যই দাওয়াত দিও, সুন্দর সুন্দর ছবি তুলে দেব। আরাফের কথা শুনে রায়দা হেসে দেয়। আমি যদি কখনো জেনে বা না জেনে তোমাকে কষ্ট দিয়ে থাকি, আমার ক্ষমা করে দিও। তোমাকে তো বলাই হয়নি, আমার প্রমোশনটা হয়েছে খুব জলদি, চট্টগ্রামে শিফট হব। আর এটাই বোধহয় আমাদের শেষ দেখা। মৃদু হেসে আরাফ বলে। রায়দা কিছু বলার আগেই আরাফকে শ্রেয়া ডাকতে থাকে। হাসি মুখে আরাফ সেখান থেকে চলে যায়। স্টেজের সামনে এসে শ্রেয়ার ছবি তুলতে থাকে আরাফ। আজকে অনুষ্ঠানে এসেছিল শুধু রায়দার সাথে কথা বলে ভুল বোঝাবুঝি ক্লিয়ার করতে। জামিনীর সাথে যখন কলে কথা হয় তখনই সে বিয়ের ব্যাপারে বিস্তারিত জানে। ছবি তোলা শেষ করে পকেট থেকে ফোন বের করে আরাফ, যেটার ওয়ালপেপারে সমুদ্রের পাড়ে তোলা পায়েল পরিহিত রায়দার পায়ের ছবিটা দেয়। ছবিটার দিকে তাকিয়ে আরাফ দীর্ঘশ্বাস ফেলে, ফোন লক করে আবারও পকেটে রাখে। এ জীবন মানুষ যা চায় সব পায় না, কিছু চাওয়া আজীবন অপূর্ণ হয়ে থাকে। তুমি আমার জীবনের সবচেয়ে দামি ইচ্ছে, যাকে পাওয়া অপূর্ণ থেকে যাওয়া যাবে তার আমার আফসোস নেই। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার জীবনে স্মৃতির পাতায় আজীবন থাকবে। আমি তোমার সব জায়গায় আর কাউকে বসাতে পারবো না, ক্ষমা করো দিও আমায়। রায়দার পায়েলের সাথে কথা বলছিল আর হাসছিল। দূর থেকে রায়দার দিকে তাকিয়ে আরাফ ধীর গলায় কথাগুলো বলে। অনুষ্ঠানের গানের শব্দে আরাফের ধীর গলায় বলা কথাগুলো মিলিয়ে যায় সেখানে। রুবেল ফোন হাতে গেটের একপাশে দাঁড়িয়ে পায়েলকে কল দেয়। ফোনের রিংটোনের শব্দ পেয়ে পাশ ফিরে তাকালে দেখে পায়েল চুল ঠিক করতে করতে এদিকেই আসছে। কান থেকে ফোন নামিয়ে পায়েলের দিকে রুবেল তাকায়। জ্যামের কারণে একটু দেরি হয়ে গেল আসতে। পায়েল হেসে রুবেলকে বলে। আমিও মাত্র আসলাম, তখন ফোন বের করে দেখি আপনি কল দিয়েছিলেন, তাই কল ব্যাক করলাম। আপনার বন্ধুরা সবাই এসেছে? রুবেল প্রত্যুত্তরে বলে। হ্যাঁ, সবাই ভিতরে আছে, চলুন। পায়েল উত্তর দেয়। পায়েলের কথা শুনে রুবেল কমিউনিটি সেন্টারের ভেতরে যায়। মন খারাপ করে পায়েল সেখানেই দাঁড়িয়ে থাকে। সে ভেবেছিল রুবেল তাকে দেখে খুশি হয়ে একটু প্রশংসা করবে, কিন্তু তা না করে রুবেল তার দিকে ঠিকভাবে তাকায়নি। পরিহিত শাড়িটার দিকে তাকিয়ে পায়েল নিজেকেই নিজে তিরস্কার করে। কেন যে তার থেকে শাড়িটা নিয়েছিলাম, শাড়িটা উপহার দিয়েছে, অথচ ঠিকভাবে একবারও আমার দিকে তাকিয়ে দেখলো না। বিড়বিড় করে একা একা কথাগুলো বলে পায়েল। কমিউনিটি সেন্টারের ভেতরে গিয়ে আশেপাশে তাকিয়ে যখন পায়েলকে দেখতে না পায় তখন আবারও বাইরে আসে রুবেল। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলেন, অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেক আগেই। রুবেল এসে পায়েলকে তাড়া দিয়ে বলে।
পায়েল জবাব না দিয়ে ভিতরে চলে যায়। পায়েলের যাওয়ার পারে তাকিয়ে রুবেল মাথা চুলকে হাসে। পায়েলকে দেখতে আকর্ষণীয় লাগছে। যে কোনো ছেলে তাকে এখন দেখলে প্রেমে হাবুডুবু খাবে, যেটা রুবেলও খাচ্ছে। কিন্তু রুবেল পায়েলকে বুঝতে দিতে চাচ্ছে না বিষয়টা। যেই রুবেল কখনো কারোর জন্য কিছু কেনেনি, সে যখন শুনেছে পায়েলের সবুজ রঙের শাড়ি নিয়ে ডিউটি শেষ করে চলে গেছে পায়েলের জন্য শাড়ি কিনতে। অফিসে যাওয়ার ফাঁকে সময় করে সেটা পায়েলকে দিয়েও এসেছে। কথাগুলো ভাবতে ভাবতে রুবেল চলে যায় ভেতরে।